পরীক্ষার প্রস্তুতির জন্য নলেজ অ্যান্ড সাকসেস চ্যানেল আগে ছিল, এখনও তোমাদের সাহায্য করছে এবং ভবিষ্যতেও সাহায্য করবে। সেই আঙ্গিকে আজকে আমরা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য, অর্থাৎ যারা দশম শ্রেণীতে পড়ছো, প্রথম ইউনিট টেস্টের একটা রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংকের সলিউশন দেখাবো, যেখানে মনে রাখবে যদি কোশ্চেনপত্র একটু কঠিন হয়, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের ভীষণই গুরুত্বপূর্ণ। তাই ভালোভাবে দেখার অনুরোধ রাখলাম। আর চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাই আজকে আমরা রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংকের কোশ্চেন পেপার 18 অর্থাৎ এই কোলাঘাট থার্মাল পাওয়ার হাই স্কুলের কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখো লেখা আছে, কোনো মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 815 টাকা এবং 4 বছরে 854 টাকা হলে মূলধন কত? আমরা কেমন করে হিসাব করছি দেখো, মনে করি মূলধন পি টাকা, তাহলে বার্ষিক সুদের হার R%, তাহলে পি টাকার R% সুদে 3 বছরের সুদ আসল মানে এটা হচ্ছে আসল, আর সুদ এই PTR/100 করে বের করে নিয়েছি। আর টি এর মান দেখো এখানে 3। আচ্ছা, একইভাবে 4 বছরের ক্ষেত্রে পি আসল, পি টি এর জায়গায় R/100, তাহলে এইটা আমরা পেয়েছি দেখো যে পি ইন্টু 1 + 3R/100 এত, আর এটা হচ্ছে 854। কেন? এটা 3 বছরের সবৃদ্ধি মূল, এটা 4 বছরের সবৃদ্ধি মূল। তাহলে 1 বছরের সুদ মানে 3 বছরে মিলে এই টাকাটা হয়েছে, 4 বছরে মিলে এই টাকাটা হয়েছে। আসল তো যেহেতু সরল সুদের ক্ষেত্রে বাড়েনি, তাহলে বেড়েছে কে? সুদ। তাহলে 1 বছরে সুদ বেড়েছে কত? 39 টাকা। তাহলে একইভাবে আমরা লিখতে পারি 3 বছরে সুদ বেড়েছে 3 × 39 অর্থাৎ 117 টাকা। সেক্ষেত্রে দেখো এইখানে যদি আমরা বসিয়ে দিই পি, আর এই 3 বছরের সুদ কত? 117, তাহলে এই 815 থেকে এই 117 বাদ দিলে হয় 698 টাকা, অর্থাৎ মূলধন 698 টাকা। পরে দেখো 6 মাস অন্তর দেহ বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 4p টাকার 2 বছরের সুদ কত? যদি 6 মাস অন্তর সুদ দেওয়া হয় 8% চক্রবৃদ্ধি সুদের হারে 4p টাকার 2 বছরের সুদ কত হয়? এই যে 4p ইন্টু 1 + r এর জায়গায় দেখো 6 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 8% দিলে 6 মাসে 8% মানে 12 মাসের সুদ 8%, তাহলে 6 মাসের 8/2, তাহলে 1 + r/100 হোল টু দি পাওয়ার 4। কেন? 2 বছরে তার 4 বার সুদ দিতে হবে। এই 6 মাস অন্তর, আবার 6 মাস, 12 মাস, 6 × 3 = 18, 24, তখন মিলে সবে মিলে হবে 2 বছর। এটা হবে সবৃদ্ধি মূল, তার থেকে 4p বাদ দেওয়া হলো। এখানে 4 আর 100 কেটে 25, তাহলে আমাদের উত্তর হলো 4p ইন্টু 1 + 1/25 হোল টু দি পাওয়ার 4 -1, অর্থাৎ অপশান বি হলো রাইট আনসার। পরে দেখো, যদি √52/169 a√n হয়, তবে an এর মান হতে হবে। আমরা কি করেছি, এই 52টাকে যে 4 × 13 = 52, 4 বর্গমূল 2, তাহলে 2 × √13। তাহলে দেখো এই 2/13 এ জায়গায় বসে আছে আর n এর জায়গায় আছে 13, তাহলে আমরা এখান থেকে পেলাম a এর মান 2/13 আর n 13। তাহলে এরপর দেখো একইভাবে তাহলে n এর মান কত পাবে, যদি একবার স্থানাঙ্কর মতো করে লিখি তাহলে পাবো 2/13, 13, অর্থাৎ অপশান এ। দেখো অপশান এ ইজ দ্য রাইট আনসার। পরে 4 প্রবলেম দেখো, x = √7 + 4√3 হলে x - 1/x এর মান কত হবে হিসাব করতে হবে। আমরা কেমন করে করেছি দেখো, x = 7 + 4√3, 7টাকে 4 + 3-তে ভেঙে নিয়েছি, 4টাকে লিখছি 2² আর 3টাকে লিখছি √3²। তাহলে দেখো a² b² 2ab আকারে লেখা সম্ভব হয়েছে। তাহলে এটা a + b তার হোল স্কোয়ার, a + b তার হোল স্কোয়ার তার বর্গমূল, মানে শুধুমাত্র a + b আকারে রয়েছে, মানে 2 + √3। তাহলে আমরা x - 1/x এর সময় বসিয়ে দিয়েছি শুধুমাত্র মানগুলো। একে দেখো এটাকে করণী নিরসন করছি, মানে অনুবন্ধী করণী দ্বারা গুণ করেছি, সবে মিলে যে a + b a - b² - b² মানে 2a² 4 আর √3² 3 পেয়েছি, সবে মিলে 1 হয়েছে। এরপরে দেখো 2 + √3 মাইনাস দিয়ে গুণ করলে -2 + √3 মানে
√3 আর √3 যোগ করে হয়েছে 2√3, অর্থাৎ অপশান ডিটা হলো রাইট আনসার। পরে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি জ্যা পরস্পর সমান দুটি জ্যা, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেমি হলে সিডি জ্যায়ের দৈর্ঘ্য কত? আমরা জানি যদি একই দৈর্ঘ্যের জ্যা হয় কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই জ্যায়ের যা দূরত্ব হবে ওই জ্যায়ের একই দূরত্ব হবে। এটা যেহেতু 4 সেমি, তাহলে সিডি জ্যায়ের দৈর্ঘ্য হবে 4 সেমি। এটি ভীষণই সহজ প্রবলেম। পরে দেখো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের দুটি জ্যা এবি ও সিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। এপিসি কোণের মান 40 ডিগ্রি হয়, তবে এই কোণের দুটো সমষ্টি কত হবে? আমরা দেখো সুন্দর করে ছবি এঁকে নেওয়ার ফলে কি পেয়েছি, এ ও সি এটা কেন্দ্রস্থ কোণ, ওই এসি বৃত্তচাপের উপর এ বি সি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একইভাবে দেখো এই বি ও ডি এই কেন্দ্রস্থ কোণটা এই বি সি ডি এই বহিস্থ কোণের দ্বিগুণ। এই দুটো দেখো এখন আমরা কি এ ও সি যোগ বি ও ডি হিসাব করব, তখন পাবো দেখো 2 অফ এ বি সি আর 2 অফ বি সি ডি। খুব খেয়াল করলে দেখা যাবে দেখো এ বি সি কোণ আর বি সি ডি কোণ, এই দুটো কোণ যদি বিবেচনা করা হয় এই বিসিপি ত্রিভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে বহিস্থ কোণ এপিসি। তাহলে ওইটা যদি বহিস্থ কোণ হয়, বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণের মানের সমষ্টির সমান, তাহলে সবে মিলে পাওয়া গেল কত? এই 2 × 40 ডিগ্রি সমান 80 ডিগ্রি। পরে দেখো এই 2 মার্কসের কোশ্চানগুলো নিয়ে আলোচনা করো। বার্ষিক X% সুদের হারে Y টাকার 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের হারের অনুপাত। একেবারে সহজ, X% সুদের হারে Y টাকার সুদ PTR/100 করেছি, আর এক্ষেত্রেও চক্রবৃদ্ধি সুদ হলেও PTR/100। কেন? 1 বছর যদি না পেরিয়ে গেছে, যেহেতু বার্ষিক সুদ দেওয়া হচ্ছে, তাহলে 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ একই হয়, একেবারেই লেখা যেত 1:1। কেন? একই সুদ হতো। পরের প্রবলেম দেখো ভীষণই গুরুত্বপূর্ণ। দুটি সংখ্যা x ও y এর মধ্য সমানুপাতি 6, x ও y এর তৃতীয় সমানুপাতে 48 হলে x ও y এর মান কত? দেখো x আর y এর মধ্য সমানুপাতি 6 মানে x/6 সমান 6/y। তাহলে আমরা এখানে লিখতেই পারতাম x অনুপাত 6 সমানুপাত 6:y। সেক্ষেত্রে পেয়েছি দেখো xy সমান 36। একইভাবে xy তৃতীয় সমানুপাতি যদি 48 হয়, সমানুপাতে লিখেছি, x এর মান পেয়েছি কত? এক্ষেত্রে y²/48। এই x এর মান এই সমীকরণে আমরা বসিয়ে দিয়ে পেয়েছি দেখো y এর মান পেয়েছি 12। এই দেখো 36টাকে ভেঙে 6 আর 48টাকে 6 × 8, সেই 6 × 6 × 6 6 এর কিউ, 8টাকে 2 এর কিউ লিখেছি, তাহলে y এর মান পেয়েছি 6 × 2 করে। x এর মান তাহলে এই সমীকরণে বসিয়ে দিয়ে 12 × 12/48 করে 3 পাওয়া গেছে। ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম। 3 প্রবলেম দেখো 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি বৃত্তচাপ পরস্পরকে ছেদ করেছে, তাদের সাধারণ যে 12 সেমি হলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত? এটা খুবই সোজা। এই ও এ ধরলাম ব্যাসার্ধ 10 সেমি, আর এ বি যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি, তাহলে এই দেখো কেন্দ্র থেকে এর উপর লম্ব টানলে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা হলো 6 সেমি। তাহলে এপির মান 6 সেমি, এটা 10 সেমি, তাহলে আমরা পেলাম কি ওপির মান কত পাওয়া যাবে? এই 10² - 6² করে 8, আর ওপি যদি 8 হয় তাহলে পি ও ডট তারও মান হবে 8, তাহলে সবে মিলে আমরা পাবো 8 + 8 16 সেমি। পরের প্রবলেম দেখো দারুণ ইন্টারেস্টিং। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস সি বৃত্তের উপর একটু বিন্দু, ওবিসি কোণ 60 ডিগ্রি হলে ও সি এ কোণের মান কত? খুব খেয়াল করে দেখলে দেখা যাবে এটা যদি 60 ডিগ্রি কোণ হয়, এটাও 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটাও 60 ডিগ্রি, সেটাই লেখা হয়েছে। আবার এ সি বি কোণের মান 90 ডিগ্রি, কেন এটা অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু 90 ডিগ্রি, এইটার মান 60 ডিগ্রি, তাহলে এই কোণের মান আমরা সরাসরি 90 ডিগ্রি - 60 ডিগ্রি করে 30 ডিগ্রি পেয়ে গেছি। এর প্রবলেম দেখো ভীষণই গুরুত্বপূর্ণ। একটি আয়তঘনের আয়তন ভি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবিসি, সমগ্র তলের ক্ষেত্রফল এস হলে প্রমাণ করতে হবে এটা।
তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা ধরে নিয়েছি, আয়তন জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এবিসি সমগ্রতলের ক্ষেত্রফল 2 × AB + BC + CA বর্গ একক। আমরা S/2ভির মান বের করেছি, এস এর মান বসেছি, 2ভির মান বসেছি। এইখানে দেখো কাটাকুটি করে সবাই মিলে পেয়েছি 1/C 1/A 1/B। তারপরে এই আকারে অঙ্কটিকে সাজিয়ে দেওয়া হয়েছে। পরের অঙ্ক দেখো, ভীষণ ইন্টারেস্টিং। তাঁত শিল্পীদের এক সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য কেন্দ্রীয় সমবায় ব্যাংক থেকে এই শর্তে কিছু টাকা ধার করেন যে প্রতি 2 বছর অন্তর বার্ষিক 9% সরল সুদের হারে সুদ এবং আসলের 1/5 পরিশোধ করবে। 2 বছর বাদে প্রথম কিস্তি বাবদ সমিতি যদি 19,000 টাকা শোধ করে থাকে তবে কত টাকা ধার নিয়েছিলেন? মনে করছি খুব সহজ করে, এক্স টাকা ধার নিয়েছিলেন, 2 বছরের সুদ PTR/100, প্রথম কিস্তির টাকা 19,000 টাকা, অর্থাৎ এই সুদ 2 বছরের সুদ আর আসলের 1/5 মিলিয়ে হচ্ছে 19,000 টাকা। সেখানে দেখো 18x/100 পেয়েছি, এই x/5টাকে আমরা 20 দিয়ে গুণ করে 20x/100 পেয়েছি। তাহলে আমাদের লসাগু করতে ভীষণ সোজা হয়। এই 100 লসাগু আর 18 20 38। এরপরে এক্স এর মান পেয়েছি 19,000 গুণিত 100 দিয়ে গুণ করে 38 দিয়ে ভাগ করে সব মিলে পেয়েছি 50,000। অতএব তাঁত শিল্পীর সমবায় ব্যাংক থেকে 50,000 টাকা ধার নিয়েছিলেন। পরেরটা দেখো, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ 400 টাকা এবং 410 টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও শতকরা বার্ষিক সুদের হার। এটা একেবারে দেখো পাঠ্যপুস্তকে তোমাদের 110 পাতায় প্রয়োগ 18 করে দেওয়া আছে, ওটা তোমরা দেখে নিতে পারো। এরপর দেখো সমাধান করো 1/2a + b + 2x। এখানে কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকে a + b + x ছিল, একটু আলাদা করে করা আছে। একই টেকনিক ব্যবহার করব, এই 2xটাকে বাম পাশে নিয়ে আসবো, যোগ বিয়োগ করব। সেক্ষেত্রে দেখো এখানে মাইনাস কমন নিয়ে পুরো বাম পাশ ডান পাশের মান বাদ গেছে। সেক্ষেত্রে আমরা জাস্ট কমন নিয়ে এখানে পেয়েছি কত, x + a, 2x + b = 0। তাহলে x + a = 0 মানে x - a, 2x + b = 0 মানে x - b/a। তাহলে আমরা পাবো নির্ণয় সমাধান x - a - b/2। পরের অঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ। 2x + 1 + 3/2x + 1 = 4 হলে x এর মান। আমরা একেবারে সরাসরি যোগ বিয়োগ করেছি, 2x + 1 এর হোল স্কয়ার + 3 = 4 পেয়েছি। এই 2x + 4 এখানে 2x + 1 এখানে গুণ করেছি, তাহলে 2x + 1 এর হোল স্কয়ার + 3 হয়েছে 8x + 4। সবগুলোকে বাম পাশে নিয়ে আসার ফলে দেখো যে 3 1 4 আর 4 বাদ গেছে। 4x² - 4x = 0, 4x কমন নিলে x - 1 = 0, তাহলে 4x = 0, x = 0। আর এইখান থেকে পেয়েছি x = 1, তাহলে সমাধান হয়েছে কত, x = 0 আর 1। পরে দুটি জিনিস দেখো পাঠ্যপুস্তকে 13 পেজে 4-এর প্রয়োগে আছে 5-এর দাগের, আর অথবাটা 22 পেজে 3-এর দাগের 2-এর প্রশ্নে আছে, সেটা দেখে নিতে পারো। 6-এর প্রথম প্রবলেমটা 96 পেজে 23-63-র প্রয়োগে আছে, যদিও এবছর পরীক্ষায় পড়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ নয়। পরের প্রবলেমটি ভীষণই গুরুত্বপূর্ণ। x = 2√15/5 √5 + √3 হলে আমাদের এই প্রমাণটা করে দেখাতে হবে, এর মান হিসাব করতে হবে। আমরা এই 15টাকে √5 গুণিত √3-এ ভেঙে নিয়েছি, √3টাকে নিচে নামিয়ে দিয়েছি, তারপরে যোগ ভাগ প্রক্রিয়া মানে লব যোগ হর, লব বিয়োগ হর করেছি। সবে মিলে দেখো পেয়েছি এই 2√5 + √5 মিলে 3√5 + √3, সেখানে √5 - √3 করে এই মান বেরিয়েছে। একই প্রক্রিয়া ব্যবহার করেছি, √5টাকে একবার নিচে নামিয়ে যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করেছি। সেক্ষেত্রে পেয়েছি দেখো 3√3 + √5/√3 - √5। এই দুটোকে যোগ করে নেওয়া হয়েছে, কেন এখানে আমাদের যোগ করতে বলা ছিল। এরপর দেখো এই যোগের সময় আমরা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দেওয়ার ফলে এই √3 - √5টা হয়ে দাঁড়িয়েছে √5 - √3। এখন লসাগু করতে সহজ হয়েছে, শুধুমাত্র যোগ বিয়োগ করার জন্য এই পাশেরটাকে মাইনাস দিয়ে গুণ হয়েছে। দেখো এই 3√5 - √5 হয়েছে 2√5, √3 - 3√3 হয়েছে 2√3। এইখান থেকে আমরা 2 কমন নিয়েছি, দেখো লবে হরে একই সংখ্যা মিলে গেছে, কেটে দিয়েছি, সবাই মিলে হয়েছে 2, অর্থাৎ এই পুরো মানটা হয়েছে 2। ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম। 7-এর দাগের উপপাদ্য তোমরা বই থেকে দেখে নিতে পারো। 8-এর দাগে দেখো একটি আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান।
আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরে নিচ্ছি, সমগ্র তলে ক্ষেত্রফল এত আমি জানি, 2 × AB + BC + CA বর্গ একক, কর্ণ হচ্ছে √A² + B² + C² একক। এর দেখো অর্ধেক 2 দিয়ে ভাগ করেছি, এর বর্গ করেছি, সেক্ষেত্রে দেখো A² + B² + C² - AB - BC - CA = 0, 2 দিয়ে গুণ করে নিয়েছি। দেখো এটাকে A² + A² আকারে লিখতে পারি, A² - 2AB B² এমন করে ভেঙে নিয়েছি। দেখো তিনটি বর্গরাশির সমষ্টি যদি শূন্য হয়, প্রত্যেকে আলাদা আলাদাভাবে শূন্য, সেখান থেকে A = B পেয়েছি, এখান থেকে B = C, এখান থেকে C = A, অর্থাৎ A = B = C, অর্থাৎ আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে আয়তঘনটিকে আমরা বলতে পারি ঘন। পরের প্রবলেম দেখো, একটি চোঙাকৃতি রোলার যার দৈর্ঘ্য এত, ব্যাসার্ধ এত রাস্তায় গড়ানো হলো। 5500 বর্গমিটার রাস্তা অতিক্রম করতে রোলারটিকে কতবার পূর্ণ আবর্তন করতে হবে। এখানে পূর্ণ আবর্তন করবে রোলারটার কথার অর্থ হলো তাকে তার পার্শ্বতলের ক্ষেত্রফলের সমান করে যেতে হবে। রোলারটার দৈর্ঘ্য লিখেছি, ব্যাসার্ধ লিখেছি, পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h বর্গ একক। তাহলে এত দৈর্ঘ্য অতিক্রম করতে কতবার আবর্তন করতে হবে, এই 5500 মিটারটাকে আমরা এই পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে ভাগ করেছি। এবারে দেখো ছোটোখাটো কাটাকুটি করেছি আমরা। এই 25 × 4 = 100 প্রথমে কেটে দিয়েছি, তারপরে এই 11 × 2 = 22 আর 500, এখানে 7 দিয়ে 25, এখানে কাটাকুটি করে সবে মিলে হয়েছে দেখো 200, অর্থাৎ তাকে 200 বার পূর্ণ আবর্তন করতে হবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর কি ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।